সর্বপ্রথমে ক্যালকাটা ইউনিভার্সিটি হিস্ট্রি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনকে আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করি, এবং যারা এই অনুষ্ঠানটি শুনছেন এবং দেখছেন তাদের সকলকে আমার প্রীতি, শুভেচ্ছা এবং প্রণাম নিবেদন করছি। শুরুতেই বলি যে ইতিহাস আলোচনার প্রাথমিক সূত্র মেনে যে তিনটে বিষয় ধরতে হয়, স্থান, কাল এবং পাত্র, তো সেইটাকে শিরোধার্য করে আমি যে শিরোনাম নির্ধারণ করেছি তার স্থান নদিয়া জেলা, প্রসঙ্গক্রমে সেটা রাজ্য, পশ্চিমবঙ্গ এবং আরো বিস্তৃত ক্ষেত্রে আসবে। কাল স্বাধীনতা পরবর্তী সময় থেকে একদম সাম্প্রতিক সময় পর্যন্ত। পাত্র অবশ্যই অসংগঠিত শ্রমিক শ্রেণী, অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক কারিগররা, যাদেরকে আমরা আনঅর্গানাইজড লেবার, আনঅর্গানাইজড সেক্টর ওয়ার্কার্স বলি। এই অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের যে বিষয়গুলিকে সামনে রেখে আমি আমার আলোচনাকে এগিয়ে নিয়ে যাব, আমি স্পেসিফিক তিনটি বিষয়কে আমি ধরেছি, কারণ বিষয়টা অনেক বিস্তৃত, যার জন্য বোঝার সুবিধার জন্য আমি প্রথমে এই অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের পরিচয়, তারা কারা, তাদের প্রকৃতি কি, এই বিষয়কে ধরার চেষ্টা করব। দ্বিতীয়, নদিয়া জেলায় অসংগঠিত শ্রমিকদের যে চালচিত্র, যেটা আমার মূল গবেষণার বিষয়, তাকে আমি খুব সংক্ষেপে কয়েকটি অংশে দেখাবো। তৃতীয়ত, ভেরি রিসেন্ট, অতি সাম্প্রতিক কালে অসংগঠিত শ্রমিকদের যে করুণ অবস্থা, আপনারা বুঝতেই পারছেন যে মাইগ্রেন্ট লেবারার, পরিযায়ী শ্রমিকদের নিয়ে দু চারটি কথা বলবো, বলে একটা জেনারেল কনক্লুশন টানবো। এই হচ্ছে আমার মোটামুটি একটা স্ট্রাকচার। প্রথমে যে প্রশ্নটা আমাদের মনে আসে, অসংগঠিত শ্রমিক, হু আর দ্য আনঅর্গানাইজড লেবারার, কারা এই অসংগঠিত শ্রমিক? আমরা শুরু করি রবীন্দ্রনাথের একটা কবিতার কয়েকটি লাইন দিয়ে। আমরা সকলেই জানি সে লাইনটি, আমরা সকলেই জানি কতগুলো লাইন। ওরা কাজ করে কবিতায় তিনি লিখছেন, ওরা চিরকাল টানে দাঁড়, ধরে থাকে হাল, ওরা মাঠে মাঠে বীজ বনে, পাকা ধান কাটে, ওরা কাজ করে নগরে প্রান্তরে। এই যে ওরা, এরাই হচ্ছে এই অসংগঠিত শ্রমিক। সভ্যতার সেই আদি পর্ব থেকে এরাই তো আমাদের এই সমাজের পিল সূচকে ধরে রেখেছে, সচল রেখেছে ইতিহাসের গতিধারাকে। আবহমান কাল তাদের উপস্থিতি। কিন্তু মুশকিল হলো যে এই যে শ্রমিক শ্রেণী, অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক শ্রেণী, এদের নিয়ে এই সেদিন পর্যন্ত সে অর্থে কোনো আলাপচারিতা সিরিয়াস ভাবে হয়ে ওঠেনি। ইভেন কোনো গবেষণাধর্মী কাজকর্ম সেভাবে চোখে পড়ে না, অন্তত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। 1985 সালে একটি বই বের হয়েছিল, নির্মলা ব্যানার্জির লেখা, নির্মলা বন্দ্যোপাধ্যায়ের লেখা, ওমেন ওয়ার্কার্স ইন দ্য আনঅর্গানাইজড সেক্টর। বইটি হায়দ্রাবাদ থেকে বেরিয়েছিল। কলকাতা অঞ্চলে
অসংগঠিত নারী শ্রমিকদের নিয়ে তিনি একটি ক্ষেত্র সমীক্ষার ভিত্তিতেই মূলত একটা গবেষণা কর্ম করেছিলেন। এটা ছিল গুরুত্বপূর্ণ, সে অর্থে আর কিছু দেখা যায় না। আসলে আহ আমরা যদি দেখি ব্যাপারটা মানে ইতিহাসের আঙ্গিকে, তাহলে দেখা যায় যে সংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের নিয়ে অজস্র লেখালেখি আলোচনা প্রচুর হয়েছে। বৃহৎ শিল্প কলকারখানা নিয়ে অনেক হয়েছে। এই ক্ষেত্রে সেটা ছিল না বললেই চলে। অধুনা কিন্তু আমরা লক্ষ্য করছি অতি সাম্প্রতিক কালে। আসলে এদের নিয়ে ভাবনা চিন্তাই করা হয়নি। 1970-এর দশকের গোড়ার দিকে, আর্লি 1970s, কেথ হার্ট নামক একজন গবেষক, চিন্তাবিদ, তিনি প্রথম একটা ইনফর্মাল শব্দটির প্রয়োগ ঘটালেন। যদি আমরা সন্তরিক ধরি, 1973, জার্নাল অফ মডার্ন আফ্রিকান স্টাডিজ, এখানে তিনি ইনফর্মাল ইনকাম অপরচুনিটিজ অ্যান্ড আরবান এমপ্লয়মেন্ট ইন ঘানা, এই মর্মে একটি মূল্যবান দীর্ঘ প্রবন্ধ লিখেছিলেন। সেই সূত্র ধরেই একাডেমিক স্তরে এই আলোচনার ক্ষেত্রে প্রবেশ করেছিল অসংগঠিত ক্ষেত্রের ব্যাপারটা, যে উন্নয়নশীল দেশগুলিতে, ডেভেলপিং কান্ট্রিগুলোতে গ্রাম এবং শহরের প্রথাগত কর্মক্ষেত্রের বাইরে বিভিন্ন জায়গাতে ছড়িয়ে থাকা কর্মজীবী মানুষদের কাজের ধরন সম্পর্কে জানার দুয়ার উন্মোচিত হলো। তাহলে আমি কি বললাম, যে 1970-এর সময় থেকে, আর্লি 1970s, এই নিয়ে প্রথম একাডেমিক সার্কামস্ট্যান্সেস একটা আলোচনা শুরু হলো, নাড়াচাড়া শুরু হলো। সেই সূত্র ধরে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, ILO, তারা আফ্রিকা, এশিয়া, লাতিন আমেরিকার দেশগুলিতে নিয়ে তারাও নিয়োজিত হলো। এই হলো তার সূচনা। তারপর আস্তে 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 এটা গতি পেয়েছে। মূলত গত শতাব্দীর শেষের দশকেও সেভাবে আমরা পাই না। এ শতাব্দী থেকে আমরা এ নিয়ে একটা চর্চার ধারা লক্ষ্য করছি। সেইটা তো, এই যে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক, কারিগর, এদের সংখ্যা বিপুল, অজস্র। ভারতবর্ষের দিকে তাকালে আমরা দেখতে পাই প্রায় 90% বা মোর দেন 90% এর অন্তর্ভুক্ত। শুধু তাই নয়, জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, তার একটা ব্যাপক অংশ, বড় অংশ এখান থেকে উৎপাদিত হচ্ছে, তৈরি হচ্ছে, আসছে। এটাকেও আমাদের মাথায় রাখতে হবে। অর্থাৎ এদের যথেষ্ট গুরুত্ব আছে, যথেষ্ট এদের নিয়ে আলোচনা করার সুযোগ আছে। বিপুল সংখ্যক শ্রমিক শ্রেণী, যত নাম জানি তার থেকে বেশি আমরা জানি না। কামার, কুমোর, ছুতোর, তাঁতি, চাষি, ডে লেবার, কৃষি শ্রমিক থেকে শুরু করে কে নেই তার মধ্যে, সব রয়েছে। একটু আগে আমি বললাম যে ইনফর্মাল কথাটি কেথ হার্ট ব্যবহার করেছিলেন। এই ক্ষেত্রে শ্রমিকদের বিভিন্ন নামে আমরা মানে বুঝে থাকি বা আলোচনায় চলে আসে, ব্যাপারটা একই। তখন ইনফর্মাল সেক্টর বলা হচ্ছে অপ্রথাগত ক্ষেত্র, এখানকার শ্রমিক, আনঅর্গানাইজ।
স্মল স্কেল ক্ষুদ্রায়তন ক্ষেত্রের শ্রমিক অসংগঠিত, হাউস হোল্ড সেক্টর অর্থাৎ গৃহভিত্তিক যে ক্ষেত্র সেখানকার শ্রমিক, আনরেজিস্টার্ড অবিধিবদ্ধ ক্ষেত্রের শ্রমিক, এরা এই সব ক্ষেত্রে আনঅর্গানাইজ। ব্যাপারটা এক, কতগুলো বাহারি নাম, পোশাকি পরিচয়, কিন্তু ভেতরে ব্যাপারটা এক। এবার যদি আমরা চট করে এই অসংগঠিত ক্ষেত্রের যে শ্রমিক, তাদের যে নেচার, প্রকৃতি নির্ধারণ করি জাস্ট কতগুলো মোটা দাগে, তাহলে আমরা এভাবে দেখতে পারি। মানে লেবার সংক্রান্ত, শ্রম সংক্রান্ত যেসব দলিল দস্তাবেজ আছে, সোর্স আছে, তাতে যেভাবে চিহ্নিত করা হচ্ছে আমি সেগুলোকে বলার চেষ্টা করছি যে কাদেরকে আমরা বুঝবো। 1 নম্বর, যেখানে শ্রমিক সংখ্যা খুব কম, যদি ইলেকট্রিসিটি ব্যবহার করা হয় তাহলে পরে 10 জনের কম, আর যদি ইলেকট্রিসিটি ব্যবহার না করা হয় তাহলে 20 জনের কম, এরকম একটা ব্যাপার। যদিও খুব খুব সম্প্রতি এটাকে 50 জন ধরা হচ্ছে। 2 নম্বর, এখানকার কর্মক্ষেত্রের পরিসর বিপুল এবং শ্রমিকরা সেখানে অনেক জায়গাতেই স্বনিযুক্ত, সেলফ এমপ্লয়েড। 3, কাজের কোনো সুনির্দিষ্ট সময় নেই। 4, পুঁজি খুবই কম, আবার না থাকলেও চলে। 5, শ্রম নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয় এক প্রকার অনুপস্থিত। 6, কোনো সুনির্দিষ্ট বেতন কাঠামো দেখা যায় না। 7, চিকিৎসা সংক্রান্ত সুযোগ সুবিধা সেভাবে নেই। 8, 1948 সালের ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট অ্যাক্টের এর অন্তর্ভুক্ত নয়। 9, স্ট্রং অর্গানাইজেশন, কোন শক্তিশালী সংগঠনের অস্তিত্ব সেভাবে পাওয়া যায় না। এবং 10, সরকারি নথিপত্রে এদের ডিটেল পরিসংখ্যান সেভাবে পাওয়া যায় না। মনে রাখতে হবে এইসব বৈশিষ্ট্যগুলো একসঙ্গে থাকতে পারে, আবার নাও থাকতে পারে। অর্থাৎ যে বৈশিষ্ট্যগুলোকে কতগুলো মোটা দাগে উপস্থাপন করা হলো, এগুলো চিহ্নিত করে দেয় সংগঠিত মানে অর্গানাইজ সেক্টরের সঙ্গে এই সেক্টরের একটা তফাৎ। এটা এই যে চরিত্র বা প্রকৃতি, এখানে এই সূত্র ধরে আমরা একটি তাত্ত্বিক ব্যাখ্যায় যেতে পারি, প্রবেশ করতে পারি। 2টি বইয়ের উল্লেখ করতে হবে। সব্যসাচী ভট্টাচার্য, বিখ্যাত ইকোনমিক হিস্টোরিয়ান, তার 2টি রচনা, একটি 1999-এ বার হয়েছিল, লেবারিং পোর অ্যান্ড দেয়ার নোশন অফ পভার্টি, লেট 19th and early 20th century বেঙ্গল। এটি কয়েক বছর পরে 2005-এ ওয়ার্কার্স ইন দ্য ইনফর্মাল সেক্টর, স্টাডিজ ইন লেবার হিস্ট্রি 1800 to 2000, এই 2টি। আরেকটি একটি দীর্ঘ প্রবন্ধ 2009 সালে ইতিহাস অনুসন্ধানে 23 নম্বর খণ্ডে বার হয়েছিল, অমল দাসের লেখা,
ভারতবর্ষে শ্রমিক ইতিহাসের বর্তমান সংকট, সম্ভাবনা, এগুলোর মধ্য দিয়ে আমরা এর একটা ব্যাখ্যার পর্যায়ে আসতে পারছি, বিশ্লেষণের জায়গাতে যেতে পারছি। এভাবে বলা যায় যে সব্যসাচী ভট্টাচার্য অসংগঠিত এই শ্রমিকদের সম্পর্কে তিনি লেবারিং পুর শব্দটাকে অধিক প্রযোজ্য এবং গ্রহণযোগ্য বলে মনে করেন। আবার বলছি, লেবারিং পুর এই শব্দটি তিনি ব্যবহার করছেন মানে এটা গ্রহণযোগ্য বেশি পরিমাণ। মানে আমরা যদি বিশ্লেষণ করে বলি যে ভারতবর্ষে শ্রমজীবী মানুষদের ক্ষেত্রে একই সময়ে বহু ধরনের কাজের ধারা লক্ষ্য করা যায়। এদের কাজের ধারাগুলি এত সুপরিবর্তনীয়, নমনীয় এবং পরিব্যাপ্ত যে কোনো সময়ে কোনো আনঅর্গানাইজড লেবার, কৃষি শ্রমিক, সেই আবার আরেক সময় নির্মাণ শিল্পে বা কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে যুক্ত বা গৃহভৃত্যের কর্মে নিযুক্ত আছে। অতএব ভারতবর্ষের শ্রমশক্তির এটাকে একটা আমরা বলতে পারি বহুত্ববাদী রূপ, প্লুরালিস্টিক নেচার, এই অনুসন্ধান জরুরি। এছাড়া বহু অসংগঠিত শিল্প সংগঠিত ক্ষেত্রে প্রয়োজন মেটানোর জন্য তার সাহায্যকারী শিল্প কেন্দ্র হিসেবে ঘনিষ্ঠ সংযোগ রক্ষা করে চলেছে। অর্থাৎ বৃহৎ শিল্পের পাশে কিছু আনাগরিক সেক্টরের শ্রমিক কিছু তারা রয়েছে, তারাও কিছু কাজ করে দিচ্ছে সহযোগী হিসাবে। এ ধরনের শিল্প প্রতিষ্ঠানগুলিকে বলা হচ্ছে সেকেন্ডারি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। আমাদের দেশে অসংগঠিত শ্রমশক্তির ক্রমাগত বিস্তার ঘটছে এবং সংগঠিত শ্রমশক্তি ক্রমশ অবলুপ্তি ঘটছে। আমরা দেখি যে বাংলার চটকল বা বোম্বাইয়ের বস্ত্রকলেও এই ধারণাটা লক্ষ্য করা যাচ্ছে। এই সকল ব্যাখ্যার সূত্র ধরে আরো একটা প্রশ্ন উত্থাপিত হতে পারে যে আমাদের দেশের দরিদ্র শ্রেণীর একটা বড় অংশ হচ্ছে রোজগারের জন্য কোনো কায়িক শ্রম না করে অর্থ পাচ্ছে, যেমন ভিক্ষুক, এরা ভবঘুরে জাতীয় লোক কিছু আছে। প্রশ্ন হলো এদেরকে কি বলা যাবে, এদেরকে কিভাবে ব্যাখ্যা করা যাবে? এরা ওয়েজ আর্নিং বা লেবারিং পোরের দলে পড়ে না। এরা পৌর অবশ্যই, কিন্তু লেবারিং নয়। সব্যসাচী ভট্টাচার্য মনে করেন এরা নন ওয়েজ লেবারিং পৌর, নন ওয়েজ লেবারিং পৌর, এইভাবে তিনি ব্যাখ্যা করছেন। অতএব সব্যসাচী ভট্টাচার্য মশাই লেবারিং পোর শব্দটিকে ইন জেনারেল সেন্স অ্যান্ড ব্রডার আসপেক্ট দুই অর্থেই ব্যবহার করতে চেয়েছে, সর্বক্ষেত্রেই প্রযোজ্য। ওপরের স্তরে যদি আমরা সংগঠিত হিসেবে ধরি তাদেরকে, সেখানে তারা প্রলেতারিয়েট, নিচের স্তরে আনঅর্গানাইজড সেক্টরে সাব প্রলেতারিয়েট বা লেবারিং পোর, এই দুটোই উনি ব্যবহার করছেন, সাব প্রলেতারিয়েট এবং লেবারিং পোর। এদিক দিয়ে দেখলে পরে ইতিহাস চর্চায় যে সাবালট্রান হিস্টোরিয়ান, নিম্নবর্গীয় ঐতিহাসিকগণ, তারা যে নিম্নবর্গের মানুষজনের কথা বলছে, নন ক্লাস ক্যাটেগরির কথা বলছেন, তার একটা যৌক্তিকতা পেয়ে যেতে পারি এর থেকে। যাই হোক, এবারে আমরা চলে আসি এই যে নদিয়া জেলাতে, আমার আলোচনার দ্বিতীয় পর্যায়ে নদিয়া জেলাতে এই অসংগঠিত শ্রমিক, এদের চরিত্র, এদের রকম ফের কি রকম, তার উপরে আমি আলোকপাত করার চেষ্টা করছি এইখানে। এখানে একটু বলে রাখি কয়েকটি কথা। আমি যখন এই নদিয়া জেলা নিয়ে এই ধরনের একটা প্রকল্প শুরু করেছিলাম,
তখন বিচিত্র উপাদান আমি সেখানে ব্যবহার করেছিলাম, কিন্তু খুব স্বল্পতা, অত্যন্ত স্বল্প উপাদান সে সময় ছিল। আজকের যারা নবীন গবেষক গবেষিকা, আপনারা সৌভাগ্যবান যে ইন্টারনেটের দৌলতে বা প্রযুক্তির নতুনত্বের দৌলতে ঘরে বসেই অনেক তথ্য পাওয়া যায়। কিন্তু বেশ কিছুকাল বছর পূর্বে সে সুযোগ ছিল না। আর্কাইভসে গিয়ে ফাইলের পর ফাইল ঘেটে দু একটি তথ্য পাওয়া যেত, জেরক্সেরও খুব সুবন্দোবস্ত ছিল তাও বলা যায় না, বেশিরভাগই হাতে লিখতে হতো। তো যাই হোক, বহু ধরনের উপাদানকে আর্কাইভাল সোর্স, প্রিন্টেড ডকুমেন্ট, লেবার সংক্রান্ত প্রায় সমস্ত ফাইলপত্রাদি, সেকেন্ডের উপাদান সমূহ বই পুস্তক, লোকাল নিউজ পেপার জার্নাল, এগুলো সহযোগে এবং নিবিড় ক্ষেত্র অনুসন্ধান এর মধ্য দিয়ে আমি একটা বিষয়কে দাঁড় করিয়েছিলাম। সেখানে দেখা যায় যে নদিয়ার এই অসংগঠিত যে শিল্প, অসংগঠিত শ্রমিক, কারিগর, এদের একটা ঐতিহ্য ছিল, অনেক আগে থেকেই সেটি ছিল এবং অদ্যাবধি বর্তমান। এর মধ্যে বহু ক্ষেত্র রয়েছে যারা আমরা নদিয়ার বাসিন্দা, শুধু তারা নয়, যারা নয় তারাও জানেন। কিছু কিছু শিল্পের খ্যাতি বহু পুরনো, এক ডাকেই সকলে চেনেন। তাঁত শিল্প, শোলা শিল্প, মৃৎ শিল্প, কাঁসা পিতল শিল্প, আরো কিছু 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 ছিল খুবই উল্লেখযোগ্য। এর বাইরেও রয়েছে অজস্র শিল্পক্ষেত্র, যেখানে লক্ষাধিক শ্রমজীবী মানুষ, কারিগর, তারা কর্মরত। আমরা যদি একটু পেছনে ফিরে গিয়ে দেখি, তাহলে দেখা যাবে যে এদের যে কি ধরনের ক্ষেত্রগুলো এর অন্তর্ভুক্ত হয়েছে তার একটা হদিশ পাওয়া যায়। সেটি হচ্ছে যে ডাইরেক্টরি অফ স্মল স্কেল ইন্ডাস্ট্রিয়াল ইউনিট নদিয়া, 2006 সালে আমি ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রিয়াল সেন্টারের একজন অধিকর্তা, নাম ডিপি বাসু, তিনি সম্পূর্ণ অফিস ইউজ অনলি, যেটা বাইরে প্রকাশ ব্যবহারের যোগ্য নয়, এমন একটি নথি আমাকে দিয়েছিলেন এবং সে থেকে আমরা একটা প্রাথমিক ধারণা করতে পেরেছিলাম যে এই ক্ষেত্রের কিরকম ব্যাপারটা, তার ওঠা পড়া, চড়াই উতরাইটা কেমন। সেখানে তারা যেটা সার্ভে মতন করেছিলেন এবং সেই সার্ভেটা হয়েছিল যারা এই ডিআইসি তে অন্তর্ভুক্ত হয়েছিলেন, ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রিয়াল সেন্টারে মধ্য দিয়ে, মানে এর সঙ্গে যারা সম্পৃক্ত হতে পেরেছিলেন এই সার্ভের মধ্য দিয়ে, যেটিও ব্যাপক নয়। সেখানে কত ইউনিট ছিল, কর্মী সংখ্যা কত ছিল এবং কতগুলো বর্তমানে বন্ধ হয়ে গেছে, এরকম একটা করা হয়েছিল। সেখানে আমরা দেখতে পাই কতগুলো ক্ষেত্র যেগুলো খুব কমন। আমি কয়েকটি উদাহরণ দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। আটা এবং চাল কল, এখানে ইউনিট ছিল 202টি, কর্মী সংখ্যা ছিল 756টি
বর্তমানে সেগুলো বন্ধ। বর্তমানে বলতে ওই ২০০০ সালের গোড়ার দিকে সে সময় বন্ধ। সর্ষের তেলের যে ঘানি ৩৪টা ছিল, ১৩৬ জন কর্মী ছিল সেখানে এবং তার মধ্যে ১৩টা বন্ধ হয়ে গেছে। তারপরে আমরা দেখতে পাই যে কাঠ চেরাইয়ের কল, কাঠজাত দ্রব্য ১৬৯টা ক্ষেত্র ছিল, ইউনিট ছিল, ৭৭০ জন কর্মরত ছিল, ৩৮টা বন্ধ হয়ে গেছে। প্রিন্টিং বই বাঁধাই ৬১টা ছিল, ২৬৭ জন কর্মরত ছিল, ১৮টি বন্ধ হয়ে গেছে। যদি এখন লেজার প্রিন্টার তারপরে ডিটিপি চলে এসছে, ন্যাচারালি সেগুলো কমে গেছে। টালি এবং ইটভাটা ৫১টি ইউনিট ছিল, ১৬২৬ জন সেখানে কর্মরত ছিল। এগুলো কিন্তু বহাল তবিয়াতেই চলছে, অদ্যাবধি চলছে এবং সে সময় তো ছিলই। এখানে বেশিরভাগ শ্রমিক বাইরে থেকে এসে এরা স্থায়ীভাবে থেকে কাজকর্ম করছে। গৃহস্থালির কাজে ব্যবহৃত পিতলের যে ইউনিট ১৯৮টা ছিল, ১৩২০ জন সেখানে কর্মরত ছিল। তো এইভাবে আমরা কিছু উদাহরণ সহযোগে কিছু বিক্ষিপ্ত উদাহরণই বলা যেতে পারে। এগুলো দিয়ে দেখা যাচ্ছে যে কিছু ইউনিট বন্ধ হয়ে গেছে, কিছু ইউনিট আজ কোনো অস্তিত্ব নেই, এইরকম। এর সঙ্গে সাযুজ্য রেখে আমি ব্যক্তিগত স্তরে কিছু অনুসন্ধানের চেষ্টা করেছিলাম। তাতে যে ফাইন্ডিংসটা উঠে এসছে সেটা ছিল এরকম যে এর অর্থ এই নয়, এর অর্থ এই নয় যে এইসব ক্ষুদ্র ইউনিটের শ্রমিকগুলো সবাই বেকার হয়ে পড়েছে। আসলে যারা এতদিন যেসব ক্ষুদ্র শিল্পের সঙ্গে জড়িত ছিলেন তারা কোনো না কোনো কারণে হোক তা ছেড়ে দিয়ে অন্য ক্ষুদ্র শিল্প এবং কুটির শিল্পে নিযুক্ত হয়েছে। কি বললাম না, একটু আগে একটা পরিসংখ্যান দেখা গেল ডিআইসি কর্তৃক প্রকাশিত, মানে ডিআইসি কর্তৃক নিজস্ব প্রয়োজনে ব্যবহৃত কিছু ইউনিট আছে, কিছু বন্ধ হয়ে আছে। এইটা অর্থাৎ যেগুলো বন্ধ হয়ে গেছে সেখানকার শ্রমজীবী মানুষেরা কোথায় গেল? তো তারা কি হচ্ছে, একটা কর্মক্ষেত্র থেকে ছেড়ে অন্য একটা কর্মক্ষেত্রে যাচ্ছে। এটাই। যেমন রানাঘাট অঞ্চলের কয়েকটি জায়গায় তেলের ঘানি ছিল। আমি ওই ২০০০ সালে ৫, ৬, ৭ এরকমের দিকের কথা বলছি, ৫, ৬ এরকম। ১০টা তার মধ্যে ৫টা বন্ধ আছে। এখানকার শ্রমিকরা যে ৫টা বন্ধ আছে দেখা গেছে কেউ অন্য দোকানে কাজ করছে, চায়ের দোকানে কাজ করছে, এরকম দেখা গেছে। আড়ংঘাটা অঞ্চল যেখানে আমার নিজের জায়গা ছিল, সেখানে একটি গুল কারখানা ছিল, বেশ বড় গুল কারখানা ছিল। সেটি ৮০ দশকের শেষের থেকে বেশ দাপটের সঙ্গে ব্যবসা করেছে। ৮০ দশকের মাঝামাঝি থেকে ব্যবসা করেছে। বছর ১৫ চলার পর, ১২, ১৪, ১৫ বছর চলার পর দেখা গেল যে সে গুল কারখানার মালিক ঝাঁপ গুটিয়ে ট্রাভেল এজেন্সির ব্যবসা খুলে বসেছে। গুল কারখানায় যে ৫, ৭ জন মানে পুরুষ এবং মহিলা কাজ করতেন, তারা কি করলেন, এটুকু জানতে পারা যায় একজন পাপড় তৈরি কারখানায় লিপ্ত হয়েছেন, একজন বিড়ি বাঁধার কাজে নিযুক্ত হয়েছেন, আর ২ জন আরেকটি গুল কারখানায় চলে গেছে। আর পূর্বতন সেই গুল কারখানার জায়গায় অয়েল মিল, তেল কল চলছে। তাহলে লক্ষ্য করুন আপনারা, মানে এর একটা মানে চরিত্রটাকে লক্ষ্য করুন। একটা জায়গায় একটা বিষয় ছিল, এক ধরনের কাজকর্ম ছিল, সেটা হঠাৎ করে পাত্তারি গুটিয়ে চলে গেল, তার জায়গায় অন্য একটা আসলো এবং সেখানকার শ্রমিকরা আবার সেখান থেকে ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে গেল। কোনো একমাত্রিক ব্যাখ্যা এর হয় না। এটা হচ্ছে এই অসংগঠিত ক্ষেত্রের এক ধরনের বিশেষ দিক। এইটা আমরা আমাদের ফাইন্ডিংস এ দেখেছি, এইভাবে চলে আসছে। এখন এই সূত্র ধরেই
আমাদের আরেকটি প্রশ্ন আমরা উত্থাপন করতে পারি যে এইসব আনঅর্গানাইজ সেক্টরগুলির ব্যাপ্তি কি ছিল? এই যে চলে যাচ্ছে, থাকছে। তবে আমরা যদি এটা দেখি, ধরি, তাহলে আরেকটি বিষয় আমাদের সামনে চলে আসে। যে বিস্তারের মধ্য দিয়ে তাদের একটা আরেক ধরনের কি চরিত্র ফুটে উঠছে। আহ আমরা দেখি যে নদীয়াতে প্রধান প্রধান ক্ষুদ্রায়তন এবং কুটির শিল্পগুলোর বিশেষ কতগুলো জায়গা কেন্দ্রিক, যেমন শান্তিপুর, নবদ্বীপ, কৃষ্ণনগর, রানাঘাট, চাকদা, কল্যাণী এবং তৎসংলগ্ন অঞ্চল কেন্দ্রিক। স্থানীয় যে ইতিবৃত্ত রয়েছে, মানে লোকাল লেভেলে যে সকল বই পুস্তক রচিত হয়েছে, একটা জনপদ নিয়ে, একটা জায়গা নিয়ে, এগুলিকে আপনারা যারা নবীন গবেষক তারা কেউ অবহেলা করবেন না। আঞ্চলিক ইতিহাসের এই যে আঞ্চলিক উপকরণগুলো, স্থানীয় ইতিবৃত্ত খুব মূল্যবান। এটাকে অবজ্ঞার কোনো জায়গাই নেই। হ্যাঁ, নদিয়ার বহু জায়গার এরকম ইতিবৃত্ত রচিত হয়েছে। বড় জায়গাগুলো তো বাদই দিলাম, কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, কল্যাণী বাদ দিলাম। বাতকুল্লা, তাহিরপুর, মদনপুর, বীরনগর, এরকম ছোট ছোট জায়গা নিয়েও ইতিহাস রচিত হয়েছে। সেখানে এই প্রসঙ্গ উত্থাপিত হয়েছে, কারণ তারা নিজের এলাকার ইতিহাস রচনা করেছেন, অবশ্যই বিশ্বস্ত সেগুলো। তো সেইগুলো থেকে এবং আমার নিজের কিছু সরজমিন ক্ষেত্র সমীক্ষা থেকে দেখা গেছে যে যে যেমন নবদ্বীপ, কাটোয়া, বিষ্ণুপুর অঞ্চল নিয়ে সেখানে শাখা তৈরির জন্য সেই জায়গাটা চিহ্নিত হয়ে আছে, বেশি পরিমাণে হয়। তারপর ওখানকার কাছাকাছি শ্রীবাস অঞ্চল, ওলাবেবী তলার কিছু শিল্পীর প্রচেষ্টায় এই শিল্পকর্মটি অদ্যাবধি টিকে আছে। নবদ্বীপের কাশারিপাড়া, মাটিয়ারি, শান্তিপুরের কয়েকটি জায়গা ধর্মদা কাঁসা পিতল শিল্পের প্রধান কেন্দ্র। ধর্মদার কথাটা একটু বলি। এখানে ভাঙড়ি বা টুকরি যেটা বলে, মানে ঠিক কাঁসার উৎপাদন হয় না, ছোটখাটো জিনিস তৈরি করা হয় কাঁসার পিতলের। এটা যদি ঠিকভাবে পরিচালিত হতো তাহলে মুরাদাবাদের সঙ্গে পাল্লা দিতে পারত এই শিল্পটি। যাই হোক, রানাঘাট শহরে রাধাবল্লভ তলায় সেখানে একটি পরিবারের সন্ধান পাওয়া গেছে, কানাইলাল দাসের পরিবার। সেখানে বংশানুক্রমিক ভাবে শতবর্ষ কাল ধরে কাঁসা পিতল শিল্পকে তারা এগিয়ে নিয়ে গেছে, তারা লালন করেছে। এককালের সূত্রধর সম্প্রদায়, তারা কাঠের কাজের সঙ্গে যুক্ত। শান্তিপুরের সাহেবডাঙ্গা, সারাগড়, এইসব জায়গাগুলোতে এরকম বহু কাঠমিস্ত্রির সন্ধান পাওয়া যায়। এছাড়া সূত্রাগড়, শান্তিপুরের নতুন বাজার, জগদ্ধত্রী মন্দিরের চারিধার দিয়ে এরকম কাঠের কারখানা আছে। চাল তৈরি শিল্প, ধানকল থেকে চাল প্রস্তুত করার অন্যতম স্থান হচ্ছে বাতকুল্লা। প্রায় 12 মাস বাতকুল্লার মিলপাড়া, পঞ্চগ্রাম, পাটুয়া, আশ্রমপাড়া, বেলতলা, পাটুলি খুব স্থানগুলোতে ধান সিদ্ধ এবং চাল তৈরির কাজ চলে আসছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বাতকুল্লার তৈরি চাল বিক্রি হয়। আবার আমরা দেখতে পাই যে রৌপ শিল্প রানাঘাটের কাছে আস্তলা, কালীনারায়ণপুর, হালালপুর বিস্তৃত তার বিস্তার ঘটেছে। কালীনারায়ণপুর স্টেশনে নেমে চুরি নদী পেরোলেই হালালপুরের উত্তরপাড়া একটা গ্রাম, 800 ঘর সেখানে। এই সংখ্যাটা আমি বলছি ওই 1906-07 এরকমের দিকে।
7-8 এরকমের দিকে। সেখানে ছেলে বুড়ো মিলিয়ে ১,০০০-৫ লোকের বাস। এই রূপোর থেকে বিভিন্ন যে জিনিস তৈরি, রূপোর তৈরি কুটির শিল্পের মর্যাদা পেয়েছে। রূপোর গয়না তৈরির কাজ চলছে এবং সেটা বাইরেও যায়। আবার দেখুন কৃষ্ণনগরের মৃৎশিল্প, ফুলিয়ার যে টাঙ্গাইল তাঁত, এগুলো নিয়ে তো কিছু বলার অবকাশ রাখে না। এ নিয়ে স্থানীয় স্তরে অনেক লেখালেখি হয়েছে, আছে। এটা আমরা জানি। আবার বাতকুল্লার প্যান্ডেল, এই প্যান্ডেল এটা এখান থেকে প্যান্ডেলের সরঞ্জাম বিভিন্ন জায়গাতে জেলার বাইরে যায়। মাছদিয়ার ভীমপুর এইসব জায়গাগুলোতে শোলা শিল্পের একটা জায়গা রয়েছে। বাঁশ এবং বেতের শিল্প রানাঘাটের আঁশতলা, রথতলা, হিজুলির কাছে এই জায়গাগুলোতে দেখতে পাওয়া যায়। একটু আগে বলা হয়েছিল যে ইটভাটা জায়গা, টালিভাটা, এগুলো চূর্ণী, জলঙ্গি এইসব এবং গঙ্গার এর পাশ দিয়ে গড়ে উঠেছে, রয়েছে। রানাঘাট অঞ্চলের শরৎপল্লীতে কাপড়ের ফুল এবং রাখি শিল্পের জন্য সমগ্র জেলায় একটা পরিচিতি পেয়ে আসছে। অর্থাৎ একটা লোকালয় কেন্দ্রিক এইসব অসংগঠিত শিল্পক্ষেত্রগুলো বিস্তার লাভ করেছে এবং তাই দিয়ে সেখানকার পরিচিতিও গড়ে উঠছে। আমি আমার আনঅর্গানাইজড সেক্টরে মূলত পটার, কার্পেন্টার, বিড়ি মেকার, স্কাপুলারদের নিয়ে একটা কাজ দাঁড় করিয়েছিলাম। তো তার বেসিসে যে জিনিসগুলো উঠে এসছিল আমার ফাইন্যান্স গুলো থেকে, সেটাকে আমরা ক্যাটেগরিক্যালি কতগুলো প্রশ্ন আকারে উপস্থাপন করে দেখার চেষ্টা করা যেতে পারে এবং দেখলে পরে দেখা যাবে যে মোটামুটি যত রকমের এই আনঅর্গানাইজড লেবার বা আনঅর্গানাইজড সেক্টর রয়েছে, বিষয়গুলো কম বেশি একই রকমের। প্রথমে আমরা যদি বলি যে বর্তমান পেশায় বা যে বৃত্তিতে তারা যে পেশায় বৃত্তিতে কর্মরত, সেখানে তারা যে তাদের যে আগমন, এই আগমনের কারণটা কি, কেন তারা এসছে সেখানে, দেখা যায় দু রকমের বিষয় সেখানে কাজ করেছে। একটি হচ্ছে যে তারা স্বেচ্ছায় সেই পেশা গ্রহণ করেছে, আরেকটি হচ্ছে বাধ্য হয়ে। কি বললাম, একটা স্বেচ্ছায় এসছে আর একটা বাধ্য হয়ে এসছে। স্বেচ্ছায় যারা এসছে এর মধ্যে একটা কথা আছে, কি কথা না, ঐতিহ্যের সূত্র ধরে তার পিতা, তার পিতামহ এই কাজগুলো করছে, তারাও তাতে করছে, খুব সোজা কথা। আর আরেকটা হচ্ছে যেটা অন্য কোনো না পন্থা, অন্য কোনো উপায় না দেখে, অন্য কোনো কিছু না হয়ে তারা এখানে করতে বাধ্য হয়েছে দিন গুজরানের জন্যে, এটা দেখা যায়। এই যে তারা আসছে, এইভাবে তারা আসছে। অনেকে আবার দেখা যায় যে বিশেষ করে যারা কার্পেন্টার, কাঠের কাজ করছে, তারা যখন বাইরে কাজ করতে যাচ্ছে, নদিয়া জেলার বাইরে, এমনও দেখা গেছে যে তাদের এই কাজকে
জুগিয়ে দিচ্ছে, কাজের সন্ধান করে দিচ্ছে ব্যক্তি বা ব্যক্তিবর্গ, অনেকটা মিডলম্যানের কাজ করছে। আপনারা যদি চটকল শিল্পের সঙ্গে অবহিত থাকেন, যাদেরকে যে প্রথাকে বলা হয় সর্দারি প্রথা, এটা তার বিনিময়ে তারা কিছু অর্থ পায়। এটা তারা তাদেরকে ধরে বাইরে যায়। দেখা গেছে নদিয়া থেকে কলকাতা শহরে, সল্টলেক শহরে যে নতুন নতুন হাই রাইজ বিল্ডিং গুলো গড়ে উঠে, সেখানে তারা কর্মে নিযুক্ত। অনেকে আবার রাজ্যের বাইরেও যায়, যাদেরকে যাদেরকে নিয়ে এখন খুব আলোচনার কেন্দ্রবিন্দুতে এসছে পরিযায়ী শ্রমিক হিসাবে। এরকমও দেখা গেছে। দ্বিতীয় যে বিষয় এখানে, সেটা হচ্ছে তারা কিভাবে অভিযোজন করছেন এই ব্যাপারটার সঙ্গে। তারা এই পেশায় টিকে থাকতে চাইছেন, না তোর অন্য কিছু ভাবনা ভাবছেন, এ প্রশ্ন আমাদের মনে উদিত হতে পারে। দেখা যাচ্ছে একটু আগে যে কথা বললাম, যারা স্বেচ্ছায় এসছে তারা রয়ে যাচ্ছে, একদম আমৃত্যু তারা থেকে যাচ্ছে, আর যারা বাধ্য হয়ে আসছে তাদের বেশিরভাগই পেশা পরিবর্তন করছে। যারা বাধ্য হয়ে এসছে তারা পেশা পরিবর্তন করছে। আর একটা বিষয় এখানে বিবেচ্য, যে তারা যে কাজটা করছে তার মধ্যে কেউ কেউ হীনমন্যতা দেখছে। মাটির কাজ, মাটির যে আর্ট ওয়ার্ক তৈরি করছে, এই কাজ মাটি ঘাটি কাজ দিয়ে কি করা যাবে, এরকম ব্যাপার। তাহলে চেষ্টা করছে বেটার কোন অপশন পাওয়ার, কেউ কেউ পেয়েও যায় আর কি। কেউ কেউ পেশা পরিবর্তন করে, যেটা একটু আগে বললাম। একটি উদাহরণ দিই, আরংঘাটা চত্বরে চুন নদীর ওপারে যে জায়গাটা রয়েছে নদীর তীর বরাবর, সেখানে বহু কুমোর পরিবারের বাস। একটি পরিবারের সন্ধান পেয়েছিলাম। দেখা গেছে যে একটি ছেলে, সে বংশসূত্রে কাজ করছে, এম.কম পাস, এবং তারপর সে স্কুল চাকরি পেয়ে গেছে এবং এটা ছেড়ে দিয়েছে। এই এরকম ভাবে আমরা দেখতে পারি। তৃতীয় যে বিষয়টি, সেটা হচ্ছে কাজের ধরন। কাজের ধরন, বিভিন্ন কাজে বিভিন্ন রকমের ধরন। আমরা যদি দেখি, কিছু কাজ যেগুলো শিল্প গুণসম্পন্ন হওয়া উচিত, শিল্প নৈপুণ্য যুক্ত হওয়া উচিত, অর্থাৎ সেখানে দক্ষতা শেষ কথা। আর কিছু কাজ আছে যেখানে পরিশ্রমী শেষ কথা দক্ষতার থেকে। যেমন ধরুন, মৃৎপাত্র নির্মাণ করা, মৃৎশিল্প নির্মাণ করা, এগুলো তো অবশ্যই দক্ষতার পরিচয় রয়েছে। তাঁত শিল্পের কথাই ধরুন না কেন, সেখানে অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করতে হয়। বিশেষ করে তাঁতে, হস্তচালিত তাঁতে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গই সেখানে সঞ্চালিত হয়। দেহ এবং মন সেখানে এক হয়ে কাজ করতে হয়। কোথাও ছন্দপতন ঘটলে নির্মীয়মান শাড়িটিও ছিন্ন হয়ে যেতে পারে। আবার যারা ডে লেবার, এগ্রিকালচারাল লেবারার্স, তাদের পরিশ্রমটাই সব কথা। সুতরাং এক এক পেশায় কাজের ধরন এক এক রকম।
কাজের ধরন অনুযায়ী কাজের কৌশল নির্ভর করছে। চতুর্থ বিষয়টি শ্রমিক মালিক সম্পর্ক। আমরা যদি সংগঠিত ক্ষেত্রে শ্রমিক মালিকের বিষয়টি মাথায় রাখি, তাহলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। সেখানে শ্রমিক মালিকের মধ্যে একটা বার্গেনিং এর ব্যাপার থাকে, অনেক বড় কিছু ব্যাপার থাকে, শোষণ, নির্যাতন, এই ব্যাপারগুলো চলে আসে, যেগুলো দেখা গেছে। এক্ষেত্রে ব্যাপারটা ঠিক ওই পর্যায়ে যায় না। কেন যায় না? না, বেশিরভাগ ক্ষেত্রে স্বনিযুক্ত। এবং কেউ বা যদি অন্যের অধীনেও কাজ করে থাকে, সেটা এতখানি অ্যারোগেন্ট বা এতখানি ক্লাসের জায়গায় যায় না। অনেক ক্ষেত্রে একটা মিউচুয়াল ব্যাপারটাও থাকতে পারে। তবে হ্যাঁ, ডিপ্রাইভ তারা হয়। অনেক ক্ষেত্রে কিছু বেশি বেশি সময় কাজ করিয়ে নেয়, ঠিক কথাই। কিন্তু সংগঠিত ক্ষেত্রে যেভাবে ব্যাপারটাকে ধরা হয়, শোষণের ব্যাপারটাকে, সেটা অসংগঠিত ক্ষেত্রে রয়েছে এটা বলা যেতে পারে না। পঞ্চম যে বিষয়, সেটা হচ্ছে কাজের মেয়াদ। কেউ ১০ বছর কাজ করছে, কেউ ২০ বছর কাজ করছে, কেউ ৫ বছর কাজ করছে। একটু আগে যেটা বললাম, একেকটা কাজে কোনো একটা কাজ কেউ ছেড়ে দিল, দেখা গেল ডে লেবারের কাজ করছে ৫ বছর, সেটা ছেড়ে দিয়ে সে অন্য কাজে গেল, সেখানে আরো ৫ বছর করছে। সুতরাং একই কাজের মেয়াদ এবং ভিন্ন ভিন্ন কাজের মেয়াদ, এই দুটোকেই মাথায় রাখতে হবে। আয় এবং মজুরি সংক্রান্ত বিষয়ে যদি আমাদের জিজ্ঞাস্য হয়, সেই বিষয়টা কি রকম? সেক্ষেত্রে বলতে হয় যে ন্যাচারালি ১৯৫৭ সালে ১৫তম ইন্ডিয়ান লেবার কনফারেন্সে ন্যূনতম যে মজুরি নির্ধারণের ৫টি নীতির মাপকাঠি ধরা হয়েছিল। যেমন ১ নম্বর মাথাপিছু মজুরি ঠিক করতে গিয়ে ১ নম্বর হচ্ছে ন্যূনতম ৩ জন পরিবারকে ধরে, ২ নম্বর ২৭০০ ক্যালোরিযুক্ত খাদ্য প্রয়োজন এভাবে ধরে, ৩ নম্বর পরিবার পিছু ৭২ গজ কাপড় লাগবে সেই হিসাবে ধরে, ৪ নম্বর জ্বালানি ও আলো বাবদ যে ২০% অর্থ ধরতে হবে সেটা, এবং চিকিৎসা এবং আনুষঙ্গিক খরচ আরো ২০% ধরে একটা হিসাব করা হয়। এটা একটা নিয়মের কথা বলা হলো, যেটা ১৯৫৭ সালে ইন্ডিয়ান লেবার কনফারেন্সে নির্ধারিত হয়েছিল। পরবর্তীকালে ১৯৯৬ তে ৩৩তম সম্মেলনে এটা স্বীকৃতিপ্রাপ্ত হয়েছিল। ২০০২ সালে শ্রম কমিশনের রিপোর্টে তো উল্লেখ পাওয়া যায়। কিন্তু এত শত, বুঝতেই পারছেন, এত শত বিষয় এখানে কোনোভাবেই আসে না এদের ক্ষেত্রে। এদের ক্ষেত্রে কিভাবে এই ইয়েটা করা হয়, আয় এবং মজুরির যে বিষয়টা, এখানে নদিয়াতে দুভাবে। একটা হচ্ছে টাইম রেটেড আর একটা হচ্ছে পিস রেটেড। টাইম মানে সময়, কত সময় কাজ করছে, তার বেসিসে তার আর্নিং। আর একটি কত পিস সে উৎপাদন করছে, তার বেসিসে তার আরেকটি আর্নিং। ব্যাপারটা বোঝা গেল? একটা টাইম রেটেড, একটা পিস রেটেড। কত সময় কাজ করছে এবং কতখানি বা কতগুলো জিনিস উৎপাদন করছে, এইটি। একটা নির্দিষ্ট সময় কাজ করবে, কারোর অধীনে কাজ করছে সে, বা কেউ নিজেও কারোর বাড়িতে কাজ করছে, অন্য কোথাও গিয়ে কাজ করছে, তার নিজস্ব সময় বাঁধা। পিস রেটের ক্ষেত্রে কোনগুলো হয়? বিশেষ করে বিড়ি শ্রমিকদের, বিড়ি শিল্পের ক্ষেত্রে। বিড়ি শ্রমিকদের বিশাল জায়গা রয়েছে বিড়ি শ্রমিকদের। কত বান্ডিল বিড়ি সে উৎপাদন করছেন। এখানে আবার দুরকম ব্যাপার আছে। কেউ মালিকের বিড়ি কারখানায় গিয়ে কাজ করছে, আবার কাজটাকে সে বাড়িতে নিয়ে আসছে, এনে বাড়ির যারা পরিবারের সদস্য, তার স্ত্রী, পুত্র, কন্যা বা যারা রয়েছে তাদেরকে দিয়ে কাজ তুলে নিচ্ছে। সেখানে সে
যত পিস বিড়ি, যত বান্ডেল বিড়ি তৈরি করতে পারবে, সে অনুযায়ী মজুরি পাবে। এই একটা ব্যাপার থাকছে। এটা একটা বিশেষ বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। এবং সপ্তমত, এদের এখানে সামাজিক সুরক্ষার কি বিষয় রয়েছে। খুব সংক্ষেপে আমি বলে দিই, সামাজিক সুরক্ষার বিষয়টি গত শতাব্দীর শেষেও কিছু ছিল না, সোশ্যাল সিকিউরিটি সেভাবে লক্ষ্যই করা যায়নি। এটি বর্তমানে এসছে। আমি ৩টে জিনিস উল্লেখ করছি। অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষার যে ব্যাপারটি সরকারি মহলে স্বীকৃতিপ্রাপ্ত গৃহীত হয়েছে। একটি হচ্ছে সাসপাফাও, স্টেট অ্যাসিস্ট্যান্ট স্কিম অফ প্রভিডেন্ট ফান্ড ফর আনঅর্গানাইজড ওয়ার্কার্স। ২০০১ সালে ইট ওয়াজ অ্যাডপ্টেড 2001। মানে হচ্ছে যে এটা একটা পেনশন প্রকল্প। একজন শ্রমিক ৫৫ বছর বয়স হতে হবে, তাকে ২০ টাকা, প্রথমে যখন হয়েছিল ২০ টাকা তাকে দিতে হবে, তার এগেনস্টে সরকারি দপ্তর থেকে তাকে ২০ টাকা দিতে হবে, এবং এটা দিয়ে প্রতি বছর তার সুদ যা হবে করতে করতে ৫৫ বছর পর সে পুরো টাকাটা পাবে। এটা হচ্ছে এই প্রকল্পের সার কথা। এখানে আমরা যদি তথ্য দেখি, লেবার ইন ওয়েস্ট বেঙ্গল, যেটা শেষ দেখা গেছে ১৪-১৫ সাল, তাতে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এখানে নাম এনরোল্ড হয়েছে ৫০,৯২,০৩৮ জন, আর নদিয়াতে হয়েছে ৩,৭৩,৮০০ জন। অলরেডি পেমেন্ট পেয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ১,২২,৪৩০ জন, আর ফাইনাল পেমেন্ট যেটা ৫৫ বছর বয়স হয়ে গেছে, নদিয়াতে পেয়েছে ৮,৫০৩ জন। তাদের একটা পরিচিতি পর্ব হয়েছে, পরিচয় কার্ড চালু হয়েছে, যাকে বলা হচ্ছে সামাজিক মুক্তি কার্ড। ২ নম্বর যে বিষয়টা, এটা এক ধরনের ফটো আইডেন্টিটি কার্ড। এটা হচ্ছে এদের একটা পরিচিতি। এই কার্ড পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ২৯,৪৫,২২৬ জন এই কার্ড পেয়েছে বা গ্রহণ করেছে। নদিয়ার ক্ষেত্রে ১,৮৯,৮৯৯ জন এটা পেয়েছে। আর ৩ নম্বর যে বিষয়টি, সেটি হচ্ছে স্বাস্থ্য প্রকল্পের বিষয়। এটাকে বলা হচ্ছে দ্য ওয়েস্ট বেঙ্গল আনঅর্গানাইজড সেক্টর ওয়ার্কার্স হেলথ সিকিউরিটি স্কিম 2012। এখানে যে ব্যাপারটা হয়েছে যে এর আওতায় যারা আসবে তারা সরকারি হসপিটালগুলোতে স্বাস্থ্য পরিষেবার সুযোগ পাবে, হসপিটালে ভর্তি হলে সেখানে সে টাকা পাবে, একটা নির্দিষ্ট পরিমাণ আছে, এবং অন্যান্য সুযোগ সুবিধাগুলো তারা পাবে। তো এখনো পর্যন্ত ৬,২১৭ জন এ সুযোগ পেয়েছে, নদিয়াতে ৩৪৯ জন। এর মধ্যে এই জিনিসগুলো আমরা দেখা গেছে। অর্থাৎ এই অসংগঠিত ক্ষেত্রে নদিয়া জেলাতে যে চিত্রটা উঠে আসলো, সেটা হচ্ছে, যদিও এই সাসপাপাও যে কথা বললাম, সাসপাপাও, সামাজিক মুক্তি কার্ড, হেলথ সিকিউরিটি স্কিমের যে ব্যাপারগুলো, এগুলো খুব বেশি পুরনো নয়, এগুলো চলছে। তা এগুলো আগে ছিল না। এই যে আমি শুরুতে যে 10টি মোটা দাগে চিহ্নিত করেছিলাম এর ক্ষেত্রের বৈশিষ্ট্যগুলোকে, আপনারা লক্ষ্য করে দেখবেন যে সেখানে বলেছিল কোনো সুযোগ সুবিধা নেই এই জাতীয় হেলথ বা অন্যান্য সামাজিক সুরক্ষার, তখন ছিল না। কিন্তু এগুলো এই অতি সাম্প্রতিক কালে এখন এইগুলোকে আনা হচ্ছে, এইগুলো এক এক করে 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 ঢুকছে, কিন্তু এটা এখনো সর্বজনীন হয়নি, এটাও মাথায় রাখতে হবে। এবারে চলে আসি একদম শেষ পর্যায়ে, সেটি হচ্ছে এই যে মাইগ্রেন্ট লেবার বা পরিযায়ী শ্রমিক, তাদের সম্পর্কে কয়েকটি কথা বলে আমার প্রসঙ্গের অবতারণা শেষ করব। আমরা দেখেছি করোনা ভাইরাসের ত্রাসে, লকডাউনে দিশেহারা লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক বিদেশ বিভুঁয়ে রুটিহীন হয়ে দিনাতিপাত করছিল। পশুর মতন বন্দি দশায় তারা ছিল। বাধ্য হয়ে লকডাউনের নিগড় ছিন্ন করে দলে দলে পদব্রজে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। তার ফলে দেখা গেছে
যে কি ফল হয়েছিল আপনারা সকলেই অবগত আছেন। টিভি, সংবাদপত্র, পত্রিকা বা অন্যান্য সোশ্যাল মিডিয়ার দৌলতে আপনারা দেখেছেন। রেল ট্র্যাকে বেঘরে প্রাণ গেছে, রাস্তাতেও জীবনহানি ঘটেছে। তাদের মুখের খাবার লুট হয়ে যায়, কর্মহীন হয়ে পড়ে তারা, অথচ কারুর হুঁশ ফেরে না। চাষির ফসল উঠলো কিনা, শ্রমিকের ঘরের চুলা জ্বলল কিনা, তার খবর কে রাখে? মনে পড়ে যায় এই সময়ের আহ কবির লেখা একটা সময়োচিত কবিতা। রফিক আজাদ লিখছেন, যদি না মেটাতে পারো আমার সামান্য এ দাবি, তোমার সমস্ত রাজ্যে দক্ষযজ্ঞ কাণ্ড ঘটে যাবে। ক্ষুধার্তের কাছে নেই ইষ্টানিষ্ট আইন কানুন, সম্মুখে যা কিছু পাবো খেয়ে যাব অবলীলাক্রমে। এই কবিতার মধ্য দিয়ে যেন এই সময়কার এই যে পরিযায়ী শ্রমিক, তারা সকলেই আনঅর্গানাইজ, তাদের যন্ত্রণার কথাই যেন অভিব্যক্ত হচ্ছে ইয়েতে। এই পরিযায়ী শ্রমিক তারা কি করুণ অবস্থার মধ্যে দিনাতিপাত করেছে লকডাউনের জাতাকলে পড়ে। কিন্তু আমরা হয়তো অনেকেই জানি না, 1979-এ ISMWA 1979 একটা আইন হয়েছিল, ইন্টারস্টেট মাইগ্রেন্ট ওয়ার্কার্স অ্যাক্ট অফ 1979, এই পরিযায়ী শ্রমিক সংক্রান্ত ব্যাপারে। সেটা কেউ কোনো রাজ্যই প্রয়োগ করেনি, তামাদি হয়ে গেছিল। তো সেখানে মূল কথা এটাই ছিল যে সকল শ্রমিকরা এক রাজ্য থেকে আরেক রাজ্যে যাচ্ছে, নিয়োগ হচ্ছে, তাদের যারা নিয়োগ করছে তাদেরকে নথিভুক্ত থাকতে হবে যে রাজ্যে কাজ করছে সেখানে, এবং যাদেরকে নিয়ে যাচ্ছে তাদেরকে নথিভুক্ত থাকতে হবে। তাহলে পরে তার একটা এই যে তারা যে কেউ হতে পারে, আনঅর্গানাইজড ওয়ার্কার যদি সে অ্যাজ হোম বেস হয়, ওয়ার্কার যদি সেলফ এমপ্লয়েড হয়, ওয়ার্কার যদি ওয়েজ ওয়ার্কার হয়, সবাই একটা ন্যূনতম মজুরির ব্যবস্থা থাকবে। যখন তারা কোনো ক্রিটিক্যাল সমস্যার মধ্যে পড়বে, এক দুর্বিষহ অবস্থায় পতিত হবে, স্বাস্থ্যসম্মত কর্মক্ষেত্রে তাদের বাসস্থানের সুযোগ থাকবে, বিনামূল্যে চিকিৎসার সুযোগ থাকবে, অন্যান্য সামাজিক সুরক্ষার সুযোগ থাকবে। কিন্তু সঠিক সময়ে সঠিক জায়গায় সঠিক ব্যক্তিবর্গের মধ্যে প্রযোজ্য হলো কই? হ্যাঁ, এই ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় যদি লকডাউন পর্বে দু একটি সমীক্ষার প্রতি আমরা দৃষ্টি নিবদ্ধ করি। সেখানে দেখা যাচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি সেখানে যে স্ট্যান্ডার্ড ওয়ার্কার্স অ্যাকশন নেটওয়ার্ক SWBM তারা একটা সার্ভে করেছিল এপ্রিল মাসের গোড়ার দিকে। তাতে দেখা যাচ্ছে এই পরিযায়ী শ্রমিকদের, এটা পুরো চিত্র, ভারতবর্ষের চিত্র, 96% লোক সেখানে রেশন পাননি, 90% লকডাউন চলাকালীন কোনো মজুরি পাননি, 62% লোক তারা কোনো জানেই না কোনো কর্মসূচি ঘোষিত হয়েছে কিনা, 70% হাতে ছিল মাত্র 200 টাকা, 17%-এর হাতে ছিল মানে তারা মানে কি করবে ভেবে উঠতে পারছে না, এবং বেশিরভাগ শ্রমিকরাই তারা দিশাহারা হয়ে পড়েছিল। এই সমীক্ষা আমরা তারা দেখতে পাই। এছাড়া নির্মাণ শ্রমিকদের জন্য, বেশিরভাগই গেছিল নির্মাণ শ্রমিকদের জন্য বাইরের প্রদেশে, সেখানে কনস্ট্রাকশন ওয়ার্কার ওয়েলফেয়ার বোর্ড যেটা আছে আর কি, তাদের জন্য কিছু অর্থ ব্যয় করা হয় এসব কনস্ট্রাকশন লেবারদের জন্য। সেই টাকাগুলো বিশেষ সময় তাদের ব্যাংকে ঢুকে যাওয়ার কথা। দেখা যাচ্ছে যে আরেকটি সমীক্ষাতে 94% নির্মাণ শ্রমিকদের কোনো এই যে যেটা বলা হলো যে কনস্ট্রাকশন ওয়ার্কার ওয়েলফেয়ার বোর্ড, এই নথিভুক্তই তারা নেই, এটার কার্ডই তাদের নেই। 14% রেশন কার্ড নেই, 17% ব্যাংক অ্যাকাউন্টই নেই। কোথায় যাবে, কি হবে? তো এইভাবে দেখা যাচ্ছে
যে তারা অনেক সময় সচেতন না, অনেক সময় ঠিকভাবে তাদেরকে সুযোগগুলোকে দেওয়ার সেগুলো পৌঁছানো হচ্ছে না, যার জন্য তারা এরকম অবস্থার মধ্যে পড়েছে। সুতরাং তাদের দিকে অবশ্যই দৃষ্টি দেওয়া দরকার। নদিয়াতেও বহু পরিযায়ী শ্রমিক গেছে, কিন্তু এর সংখ্যা আমরা জানি না ঠিক কত এবং কত এই অবস্থায় পতিত হয়েছে। তো তারাও এইরকম অবস্থার দিনাতিপাত করেছে। তারা ফিরে এসেছে, রয়েছে, আবার হয়তো অনেকে বাধ্য হয়ে ফিরেও যাচ্ছে কাজে। এই চিত্র চলছে। পরিশেষে আমরা বলতে পারি যে এই কথাটি ভীষণভাবে পরিকল্পনা রচনাকারীদের মাথায় রাখতে হবে যে আনঅর্গানাইজ সেক্টর কোনোভাবেই অবজ্ঞাত হতে পারে না। জিডিপির একটা ভালো অংশ এখান থেকে আসছে। পরিকল্পনাগুলোকে এমন ভাবে রচনা করা প্রয়োজন যাতে বাস্তবিকই তাদের কাজে লাগে, মানে কাগজে কলমে কাজে লাগলো আর বাস্তবে লাগলো না, সেটা যেন না হয়। বর্তমান পরিপ্রেক্ষিতে যেটা বেশি করে বলা দরকার, এই যে পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ ব্যবস্থা বা প্যাকেজ ঘোষণা করা, এবং সেটা হচ্ছে, দেখা যাচ্ছে কিছু কিছু হয়েছে, এবং যাতে তাদের এই দুর্বিষহ অবস্থা থেকে তাদের আসন নিরসনের জন্য তাদের অ্যাকাউন্টে কিছু টাকা পৌঁছে দেওয়া প্রয়োজন। রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন এটা অনেক আগেই বলেছিলেন। বৃহৎ শিল্পের পাশাপাশি ক্ষুদ্র কুটির শিল্পগুলোর প্রতিও যত্নবান হওয়া প্রয়োজন। সংকট তো এখন সর্বক্ষেত্রে, সব শিল্পক্ষেত্রেই সংকট, অর্গানাইজ আনঅর্গানাইজ সব সেক্টরেই। আনঅর্গানাইজ সেক্টরে শ্রমিকদের বড় প্রয়োজন মানসিক এবং আর্থিক সহায়তা দান। সব তরফে, সরকারি তরফ নয় এমন তরফে যত রকমের উদ্যোগ আছে সেগুলো গ্রহণ করা উচিত। এবং ইদানিং যা দেখা যাচ্ছে কিছু গ্রহণ করা হচ্ছে, এদেরকে নিয়েই সভ্যতা চলে আসতে, যেটা দিয়ে শুরু করেছিলাম, যে এরা সভ্যতার পিলসুজকে ধরে রেখেছে আবহমান কাল ধরে। সুতরাং এদেরকে অবজ্ঞা করে নয়, এদেরকে নিয়েই সমাজ চলবে, সভ্যতা চলবে। শুরু করেছিলাম রবীন্দ্রনাথের কিছু লাইন দিয়ে, বর্তমান প্রেক্ষিতে আবার রবীন্দ্রনাথকে স্মরণ করেই শেষ করি। তিনি ঐকতান কবিতায় লিখেছেন এই সব মানুষদের সম্পর্কে যাদের কথা এতক্ষণ ধরে বকবক করলাম, বহুদূর প্রসারিত এদের বিচিত্র কর্মভার, তারই পরে ভর দিয়ে চলিতেছে সমস্ত সংসার। ধন্যবাদ, আপনারা এতক্ষণ শুনলেন, আপনাদের অনেক ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। একটা অনুরোধ স্যার, আপনার মাইক্রোফোনটা মিউট করে দেন, তাহলে হ্যাঁ। অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর তথ্য সমৃদ্ধ এবং একটা মনোজ্ঞ আলোচনা আমাদের আজকে উপহার দেওয়ার জন্য। এবং আমাদের সাথে অনেকেই ছিলেন এবং তারা হয়তো সরাসরি কোনো প্রশ্ন এখানে রাখেননি আজকে, কারণ আপনি সার্বিকভাবে এত ভালোই এত সুন্দর একটা আলোচনা তুলে ধরেছেন, সেভাবে হয়তো প্রশ্ন কিছু উঠে আসেনি, কিন্তু আপনাকে ধন্যবাদ জানিয়েছে অনেকে। তারা হয়তো আপনার ছাত্র সরাসরি, যেমন কৌশিক দত্ত এবং স্বরূপ সরকার, এনারা রয়েছেন। আপনি হয়তো চ্যাট বক্সে তাদের কথা শুনতে পাবেন। আমার কথা কি শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ, আপনার কথা শোনা যাচ্ছে, কিন্তু চ্যাট বক্সে আমি দেখতে পাচ্ছি না, কিভাবে আছে এটা বুঝতে পারছি না। আচ্ছা, আসলে আমি এই ব্যাপারটা সম্পর্কে আপনি বলেছেন খুব বেশি আমি আচ্ছা, আমি তো ওয়াকিবহাল নয় বা সরগর নয় এই ব্যবস্থার সাথে, আমি বলতে পারেন নবাগত। আপনি একটু মিউট করে আমাদের সাথে একটু থাকুন। হ্যাঁ, আরেকবার ধন্যবাদ জানালাম
এবং আপনাকে আমি অবশ্যই এই চ্যাট বক্সের বিষয়টা আমি আপনাকে পাঠিয়ে দেবো আলাদাভাবে। আর আজকে আমাদের অনুষ্ঠানের একটা দ্বিতীয় পর্ব রয়েছে, খুব ছোট একটা দ্বিতীয় পর্ব রয়েছে, তাই একটু আপনাকে অনুরোধ করবো আর 5 মিনিট থেকে যাওয়ার জন্য। যে আজকে যেহেতু আমাদের এরপরেই দুর্গাপুজো শুরু হচ্ছে, তাই পুজোর আগে আজকে আমাদের এটি প্রায় বলা যায় শেষ অনুষ্ঠান, এবং আমরা চেষ্টা করবো আবার পুরো পুজো পরবর্তী পর্যায়ে অর্থাৎ নভেম্বর মাসে আরো কিছু আলোচনা রাখার বা আরো কিছু অনুষ্ঠানের আয়োজন করার। আজকে স্যার যে বিষয়ে আলোচনা করলেন, মূলত সেখানে অসংগঠিত শ্রমিকদের কথা, পরিযায়ী শ্রমিকদের কথা বারবার উঠে এলো এবং সে বিষয়ে তিনি আলোচনা করলেন এবং বর্তমান পরিস্থিতির কথাও তিনি বললেন। পরিযায়ী শ্রমিকদের মধ্যে নারী পুরুষ উভয়ই রয়েছেন এবং এবার করোনা পরিস্থিতিতে টিভির পর্দায় এবং সংবাদ মাধ্যমে সেই চিত্র বোধহয় আমরা সকলেই বারবার দেখছি। কেন এই কথাটা বলছি, যে এই বিষয়টা সাধারণ মানুষকেও কিন্তু নাড়িয়ে দিয়েছে। হয়তো সেই কথাটা মাথায় রেখে বরিশা ক্লাব এবার তাদের যে দুর্গাপূজা আয়োজন করেছে, সেখানে মাতৃ মূর্তির মধ্যে সেই মানে দেবী মায়ের মধ্যেও তিনি আমাদের মাটির, আমাদের মর্তভূমির মাকেও একাত্ম করে রেখেছেন। আমরা সোশ্যাল মিডিয়ায় সেই ছবিটি অনেকবার দেখছি। স্যারের বক্তব্য শুনতে শুনতে এবং পূজা প্রাককালে সেই মূর্তিটির কথা আমার বারবার মনে পড়ছিল। মাতৃভূমির মা ও দেবী মা কোথাও যেন একাত্ম হয়ে গেছেন। তাই আজকে দেবী পক্ষের সূচনায় তাকে বন্দনা করে আমরা শেষ করব আজকের অনুষ্ঠান। এবং